বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদেরকে আজ স্বাগত জানাচ্ছি আবার প্রিভিয়াস যে চ্যাপ্টারটা আমি পড়াচ্ছিলাম, গল ব্লাডার অ্যান্ড বাইল ডাক্ট, সেই চ্যাপ্টারের দ্বিতীয় ভাগে বা পার্ট 2-তে। এখানে আমি তার পরবর্তী অংশের 3 থেকে 4টা ডিজিজ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সো আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এবং এখানে আসলে এই চ্যাপ্টারে যেমন গল স্টোন ডিজিজ নিয়ে যেমন আলোচনা আছে, গলব্লাডার ম্যালিগনেন্সি নিয়ে আলোচনা আছে, একইভাবে কিছু কনজেনিটাল অথবা কিছুটা কঠিন যদি বলি সেরকম কয়েকটা ডিজিজ নিয়েও আলোচনা আছে। তা আমি কঠিন বা আনকমন এই ধরনের 4 or 5 ক্লিনিক্যাল কন্ডিশন নিয়ে আজকে আলোচনা করব। এটা অবশ্যই এমবিবিএস অথবা আমি বলবো পোস্ট গ্রাজুয়েশন লেভেলেও যতটুকু প্রয়োজন হবে ততটুকু। তারপরে যদি কেউ মনে করে যে এই ডিজিজগুলোর উপর বিস্তারিত পড়াশোনা সে করবে, সে সেটা করে নিতে পারে। অথবা ভবিষ্যতে কেউ যদি হেপাটোবিলিয়ারি সার্জারিতে সাব স্পেশালিটি বা সুপার স্পেশালাইজেশন করে, সে তো আরো ডিটেলস পড়বে। কিন্তু আমরা এখন আমাদের এমবিবিএস লেভেলে যতটুকু প্রয়োজন আমরা ততটুকু পড়ার চেষ্টা করব, এবং এটা আমরা অবশ্যই বেলিয়ান লাভস থেকে পড়ার চেষ্টা করব। সো আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেলিয়ান লাভস উইথ মি এর আজকের লেকচারে। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 67 গল ব্লাডার এন্ড বাইল ডাক্ট এর দ্বিতীয় অংশ বা পার্ট 2-তে। এখানে আমি যে কয়েকটা ডিজিজ আজকে আলোচনা করতে চাচ্ছি আপনাদের সঙ্গে, তার মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হলো যে কনজেনিটাল অ্যাবনরমালিটি অফ দ্য গল ব্লাডার এন্ড দ্য বাইল ডাক্ট। অর্থাৎ এর মধ্যে এটা বিস্তারিত পড়তে হবে এমনটা না, এখানে এই কন্ডিশনগুলোর কথা আমাদেরকে শুধু মনে রাখলেই হবে, বা আমরা এই কন্ডিশনগুলোর ব্যাপারে যেন একদম কিছুই জানি না এরকমটা যেন না হয়। যেমন অ্যাবসেন্স অফ দ্য গল ব্লাডার, অর্থাৎ গল ব্লাডার অ্যাবসেন্স থাকতে পারে যদিও এটা খুবই রেয়ার একটা ক্লিনিক্যাল কন্ডিশন। তারপরে কনজেনিটাল অ্যানোমালি অফ দ্য গল ব্লাডার এবং বাইল ডাক্টের মধ্যে একটা কন্ডিশন হলো যে গল ব্লাডার অ্যাবসেন্ট থাকতে পারে। সো আমরা জাস্ট এটা মনে রাখবো যে গল ব্লাডার ইজ অ্যাবসেন্ট। কিন্তু অনেক সময় দেখা যায় যে গল ব্লাডার অ্যাবসেন্ট বলতে গল ব্লাডার ইন্ট্রাহেপাটিক অর্থাৎ লিভারের মধ্যে থাকতে পারে, সেটাও একটা ক্লিনিক্যাল কন্ডিশন। তারপরে যেটা আছে, যেমন আমরা যদি দেখি এখানে, এটা হলো ফ্রিজিয়ান ক্যাপ। এই শব্দটা অনেক সময় স্যাররা পরীক্ষায় শুনতে চান, অথবা আমরা নিজেরাও যদি এটা বলতে পারি যে গল ব্লাডারের কনজেনিটাল অ্যানোমালির মধ্যে কি কি আছে, তার মধ্যে একটা হলো ফ্রিজিয়ান ক্যাপ। এটা হলো যে এশিয়া মাইনরের কিছু মানুষ, এই যে এশিয়া মাইনরের কিছু মানুষ এই ধরনের একটা ক্যাপ পরে, সেখান থেকে এটার নাম এসেছে। সো আমরা ক্লিনিক্যাল কন্ডিশন গুলো যদি অ্যাবনরমালিটি গুলো যদি আমরা ছবিতে দেখি তাহলে কেমন দেখাবে, এটা আমাদের আসবে ফিগার 67.22। এই এই ছবিতে এই জিনিসগুলো দেয়া আছে। সো আমরা ছবি থেকে যতটুকু আছে আমার মনে হয় ততটুকুই যদি আমরা মনে রাখি তাহলে আমাদের জন্য যথেষ্ট। আর আমি আমার লেকচারে টোটাল জিনিসগুলো একদম বেলিয়ান লাভস থেকে ছবি তুলে নিয়ে আসছি। এর একটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ হলো আপনারা যেন বেলিয়ান লাভস সম্পর্কে ভিজুয়াল একটা ইমপ্রেশন যেন তৈরি হয়। সো আমি ইচ্ছা করলে এগুলোকে আবার সেপারেট ভাবে পার্ট টু পার্ট করে পাওয়ার পয়েন্ট তৈরি করতে পারতাম, কিন্তু আমি সেটা ইচ্ছা করেই করিনি এই জন্য যেন আপনাদের এই ভিজুয়াল ইমপ্রেশনটা যেন বেলিয়ান লাভ সম্পর্কে থাকে। যেহেতু আমার উদ্দেশ্য আপনাদেরকে বেলিয়ান লাভ সম্পর্কে আগ্রহী করে তোলা, বেলিয়ান লাভস যেন আপনারা পড়েন এই ব্যাপারে আপনাদেরকে উৎসাহিত করা। সো তার অংশ হিসেবে আমার এই টোটাল প্রেজেন্টেশন প্ল্যানিং এন্ড এভরিথিং। সো আমরা দেখি ফিগার 67.22-তে মেইন ভেরিয়েশন অফ গল ব্লাডার এন্ড সিস্টিক ডাক্ট অ্যানাটমি। হ্যাঁ, তার মধ্যে কি আছে, প্রথমে একটা আছে ডবল গল ব্লাডার, এরকম হতে পারে, তো এরকম হতে পারে। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে কনজেনিটাল অ্যানোমালি অফ দ্য গল ব্লাডারের মধ্যে আছে হলো অ্যাবসেন্স অফ গল ব্লাডার। আর এখানে আমরা পাচ্ছি যে আরেকটা কনজেনিটাল অ্যানোমালি কি হতে পারে গল ব্লাডারের ক্ষেত্রে, সেটা হলো গল ব্লাডার ডাবল হতে পারে। তারপরে আমরা কি পাচ্ছি, বিতে পাচ্ছি আমরা সেপ্টাম অফ দ্য গল ব্লাডার, অর্থাৎ গল ব্লাডারের মধ্যে অনেকগুলো সেপ্টাম আছে, গল ব্লাডার ডাবল হয়নি বা ট্রিপল হয়নি, তার মধ্যে অনেকগুলো সেপ্টাম বা পর্দা যেটা আমরাকে বলি সেটা হচ্ছে। এর মধ্যে মোস্ট কমন যেটা সেটা হলো এই যে এইটার কথাই আমি বলছিলাম, সেটা হলো আমাদের ফ্রিজিয়ান ক্যাপ টাইপের একটা
কি বলে আমাদের অ্যাবনর্মালিটি। ওকে, এই ক্যাপটা অনেক ছবিতে আমরা অনেক মুভিতে এই ধরনের ক্যাপ পরে অনেককে অভিনয় করতে দেখি। আচ্ছা, তারপরে আসি ডাইভার্টিকুলাম, অর্থাৎ কোনো একটা যে কোনো হলো একটা অর্গানের মধ্যে যদি একটা অংশ এরকম প্রোট্রুটেড থাকে বা বাইরের দিকে বের হয়ে থাকে, যদি আমি বাংলায় বলি, যদিও খুব র বাংলা হয়ে যাচ্ছে, তারপরেও আপনাদের বোঝার জন্য বলা, তাকে আমরা ডাইভার্টিকুলাম বলি। সো সো গল ব্লাডারেও ডাইভার্টিকুলাম হয়। আমরা আর ডাইভার্টিকুলাম কোথায় পাবো? আমরা পাবো হলো স্মল ইন্টেস্টাইনে, যেমন মেকালস ডাইভার্টিকুলাম পাবো। আমরা লার্জ ইন্টেস্টাইনে যখন যাব তখন আমরা দেখা যাবে যে ডাইভার্টিকুলাইটিস বা ডাইভার্টিকুলার ডিজিজ আমরা পাবো। সো গল ব্লাডারেও এরকম ছোট ছোট ডাইভার্টিকুলাম হতে পারে। দেন হলো ইনসারশন অফ দ্য সিস্টিক ডাক্ট, অর্থাৎ সিস্টিক ডাক্ট আমরা জানি রাইট হ্যাপাটিক ডাক্ট লেফট হ্যাপাটিক ডাক্ট মিলে হচ্ছে আমাদের কমন হ্যাপাটিক ডাক্ট। সরি, কমন হ্যাপাটিক ডাক্ট সিস্টিক ডাক্টের সঙ্গে মিলে হচ্ছে কমন বাইল ডাক্ট। সো সিস্টিক ডাক্টটা আমরা জানি কমন হ্যাপাটিক ডাক্টের সঙ্গে তার জয়েন করার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সিস্টিক ডাক্টটা ডবল হয়ে তারপর জয়েন করেছে। এখানে দেখা যাচ্ছে যে সিস্টিক ডাক্টটা ইউনাইট করেছে হলো রাইট হ্যাপাটিক ডাক্টের সঙ্গে। সো এই ধরনের অ্যাবনর্মালিটিস গুলো আমরা পরীক্ষায় অথবা স্যার যদি জিজ্ঞাসা করে কনজেনিটাল অ্যানোমালি অফ দ্য গল ব্লাডার এন্ড সিস্টিক ডাক্ট, তাহলে আমরা এই যে নামগুলো, আমি শুধু নামগুলো বললাম। আর ভবিষ্যতে যারা আমরা সার্জারিতে কেরিয়ার করব, আমাদের গল ব্লাডার সার্জারি মোস্ট কমন সার্জারি, প্রত্যেক জেনারেল সার্জন সবচেয়ে বেশি যেই দুটা সার্জারি করে তার মধ্যে একটা হলো গল ব্লাডার সার্জারি আর একটা হলো অ্যাপেন্ডিক্স সার্জারি। সো এটার এই অ্যাবনর্মালিটি গুলো যদি আমরা না জানি, তাহলে আমরা নিজেরা বিপদে পড়তে পারি, আমাদের পেশেন্টরা বিপদে পড়তে পারে। দেন একই জিনিস, এই যে সিস্টিক ডাক্ট অ্যানাটমি যে অ্যাবনর্মালিটি গুলো, সেগুলো আবার আলাদা করে এখানে নিয়ে আসা হয়েছে। দেখেন বিভিন্ন রকম আছে। আচ্ছা, যেমন এখানে সিস্টিক ডাক্টটা কোথায় গিয়েছে? রাইট ডাক্টের পেছন দিয়ে। সো এই ধরনের কন্ডিশন যদি আমাদের ল্যাব কলের ক্ষেত্রে আসে, তাহলে আমরা একদম ইজিলি একটা ডেঞ্জারাস আমরা কন্ডিশন তৈরি হতে পারে। তারপরে যে একটা এক্সট্রা ডাক্ট এসে যোগ হয়েছে, এই ধরনের কন্ডিশনে অনেক সময় দেখা যায় অপারেশনের পরে পেশেন্টের বাইল আসতে থাকে। হ্যাঁ, আমার যেমন এক দুটা পেশেন্টের ক্ষেত্রে এই ধরনের কন্ডিশন ডেভেলপ করেছিল, যদিও আমি সিবিডিতে কোনো ইনজুরি করি নাই, তারপরেও কিছুদিন পরে ড্রেন দেওয়া ছিল, পেশেন্ট ভালো হয়ে গেছে। সো আমি যদি এই ব্যাপারগুলো, এই ধারণাগুলো যদি আমার না থাকে, তখন আমি এই এই একটা কমপ্লিকেশন হলেও আমি সরাসরি সেটা বুঝতে পারবো না, বা কিভাবে ম্যানেজ করতে হবে সেটাও আমি বলতে পারবো না। সো এই জন্যই এই ধরনের অ্যাবনর্মালিটিস গুলো আমরা মনে রাখার চেষ্টা করব। তারপরে যে ডিজিজটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো বিলিয়ারি অ্যাট্রিশিয়া। বিলিয়ারি অ্যাট্রিশিয়া এটাও একটা কনজেনিটাল অ্যানোমালি অথবা নিউনেটাল পিরিয়ডে পাওয়া যায় এমন একটা অ্যাবনর্মালিটি অফ বাইল ডাক্ট। ওকে, এটা এখানে দেখেন, যে কোনো ডিজিজ যখন আমরা পড়ি, যে কোনো রোগ, মেডিকেল সায়েন্সে যে কোনো ডিজিজ যখন আমরা পড়ি, তখন প্রথমে আমরা যেটা পড়ি সেটা হলো তার ইপিডেমিওলজি, অর্থাৎ এটার পার্সেন্টেজ কেমন, কাদের হয়। তারপরে আমরা কিছু রিস্ক ফ্যাক্টর পড়তে পারি যেটা কেন হয়। দেন আমরা পড়ি কিছু ক্লিনিক্যাল ফিচার, অর্থাৎ এটার সাইন কি, সিমটমস কি। দেন আমরা পড়ি যে আমরা কিভাবে এই ডিজিজটা আমরা ডায়াগনোসিস করতে পারি, কি কি ইনভেস্টিগেশন করি, এবং সেই ইনভেস্টিগেশনে কি ধরনের ফিচার পাওয়া যায়। হ্যাঁ, এবং লাস্টলি আমরা পড়ি যে এটা ট্রিটমেন্ট কি, দেন হলো ফলো আপ। সো আমরা যে ডিজিজটাই পড়ি না কেন, আমরা এই কয়েকটা বেসিক জিনিস কিন্তু আমরা এই সম্পর্কে জানতে চাই। সো এই ব্যাপারটা যদি আমরা বুঝি, তখন আমরা যেই ডিজিজটাই আমরা পড়বো না কেন, আমরা এই জিনিসগুলো খেয়াল রাখার চেষ্টা করবো। একদম 100% সব মুখস্থ করতে হবে এমনটা কিন্তু নয়, কিন্তু আমরা যদি কিছু কিছু পয়েন্ট অন্তত মনে রাখতে পারি, অর্থাৎ একদম ব্লাইন্ড লুক যেন না হয়। এটা একটা মেডিকেল সায়েন্সে যে কোনো পরীক্ষা ভালো করার একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যেই ডিজিজই আসুক না কেন আমরা সেটা সম্পর্কে যেন অল্প কিছু ধারণা হলেও রাখি। আর বিলিয়ারি অ্যাট্রেসিয়া অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ডিজিজ, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। যেমন এটা দেখা যাচ্ছে যে এখানে যে এপিডেমিওলজি বলা আছে, এটা মুখস্থ করতে হবে এমন না, জাস্ট এটা আমাদের পড়ে যাওয়া, যে প্রতি 12,000 যদি শিশু লাইভ বার্থ হয়, তার মধ্যে একজনের এই ডিজিজটা থাকে, এবং এটা মেল ফিমেল এমন না যে মেলের বেশি হচ্ছে ফিমেলের বেশি হচ্ছে। সো এটা ইকুয়াল। আর এখানে কি হয়, এখন আমাদের যেই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ এই ডিজিজ সম্পর্কে পরীক্ষা লেখার জন্য, যে হোয়াট ইজ বিলিয়ারি অ্যাট্রেসিয়া, এক্সট্রা হেপাটিক বাইল ডাক্ট আর প্রগ্রেসিভলি ডিস্ট্রয়েড বাই এন ইনফ্লামেটরি প্রসেস হুইচ স্টার্ট অ্যারাউন্ড দ্য টাইম অফ দ্য বার্থ। অর্থাৎ আমাদেরকে এই লাইনটাই আমাদের এইটার ডেফিনেশন বা ইন্ট্রোডাকশন হিসাবে আমরা মনে রাখবো। অর্থাৎ কি, বিলিয়ারি অ্যাট্রেসিয়া, বিলিয়ারি মানে বাইল ডাক্ট, অ্যাট্রেসিয়া মানে
ন্যারো হয়ে যাওয়া, অ্যাট্রেসিয়া মানে ন্যারো হয়ে যাওয়া। ওকে, সো এখানে কি হচ্ছে, এক্সট্রা হেপাটিক, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদেরকে মনে রাখতে হবে, এক্সট্রা হেপাটিক বাইল ডাক্ট। এক্সট্রা হেপাটিক মানে কি, বাইল ডাক্ট আসলে তার কিছু অংশ লিভারের মধ্যে থাকে, কিছু অংশ লিভারের বাইরে থাকে, এবং আমরা পরবর্তীতে দেখব যে বাইল ডাক্টের একটা অংশ, ক্ষুদ্র একটা অংশ প্যানক্রিয়াসের মধ্যেও থাকে। সো এই বাইল ডাক্টের ট্রিটা যদি আমরা কল্পনা করি, তাহলে এর একটা বড় অংশ ইন্ট্রাহেপাটিক থাকে। সো সেই অনুযায়ী বাইল ডাক্টকে দুই ভাগে ভাগ করা হয় অ্যানাটমিক্যালি, একটা ইন্ট্রাহেপাটিক বাইল ডাক্ট, একটা এক্সট্রা হেপাটিক বাইল ডাক্ট। এক্সট্রা হেপাটিক বাইল ডাক্ট হলো যেটা আসলে লিভারের বাইরে থাকে, এর মধ্যে আছে রাইট ডাক্ট, লেফট ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট এবং কমন বাইল ডাক্ট। ওকে, আর তার উপরে যেগুলো আছে, যেগুলো লিভারের মধ্যে থাকে, সেটা হলো ইন্ট্রাহেপাটিক বাইল ডাক্ট। সো আমরা প্রথমেই যে ব্যাপারটা সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, সেটা হলো বিলিয়ারি অ্যাট্রেসিয়া। তাহলে এটা বাইল ডাক্টের কোন অংশের ডিজিজ, এটা হলো এক্সট্রা হেপাটিক বাইল ডাক্টের ডিজিজ, অর্থাৎ যেটা লিভারের বাইরে থাকে সেই অংশের মধ্যে এই ডিজিজটা দেখা দেয়। সো এক্সট্রা হেপাটিক বাইল ডাক্ট প্রগ্রেসিভলি কি হয়, এটা প্রগ্রেসিভলি ডিস্ট্রয় হয়ে যায়। কি জন্য, একটা ইনফ্লামেটরি কন্ডিশনে, একটা ইনফ্লামেটরি কন্ডিশনের জন্য। এবং কখন হয় সেটা, শিশুর জন্মের পরপর, অর্থাৎ একটা শিশুর জন্মের পরপর একটা ইনফ্লামেটরি কন্ডিশনের জন্য এক্সট্রা হেপাটিক বাইল ডাক্ট নষ্ট হয়ে বা ডিস্ট্রয় হয়ে যে ক্লিনিক্যাল কন্ডিশনটা ডেভেলপ করে, সেটাই হলো বিলিয়ারি অ্যাট্রেসিয়া। সো এখানে আমাদের গুরুত্বপূর্ণ যে টার্মগুলো আমাদের মনে রাখতে হবে, এক্সট্রা হেপাটিক বাইল ডাক্ট কি হচ্ছে, ডিস্ট্রয় হচ্ছে এটা, এবং কেন হচ্ছে, ইনফ্লামেটরি প্রসেস। কাদের হচ্ছে, বেবিদের জাস্ট অ্যারাউন্ড দ্য টাইম অফ দ্য বার্থ, অর্থাৎ জন্মের পর পরে। তারপরে আমরা যদি এটা কজ, যে কোনো ডিজিজের আমরা কজ জানতে চাই, যেমন করোনা ডিজিজ, তার একটা কোভিড-19 ডিজিজ, তার অবশ্যই একটা কজ আছে এরকম। কিন্তু দেখা যাচ্ছে যে বিলিয়ারি অ্যাট্রেসিয়ার কজের কথা কি লেখা আছে এখানে, হলো কজ ইজ আনক্লিয়ার, অর্থাৎ উই ডোন্ট নো যে কেন হয়। সো আপনি যখন পরীক্ষায় লিখবেন বা আপনি যখন স্যারকে বলবেন, তখন আপনি এটাকে আলাদা একটা পয়েন্ট করে বলতে পারেন যে কজ অফ দ্য ডিজিজ। ওকে, কজ অফ দ্য ডিজিজ ইজ আননোন বা এটিওলজিক্যাল, আমরা এখনো জানি না। হ্যাঁ, ইন্ট্রাহেপাটিক চেঞ্জেস অলসো অকার্ড, অর্থাৎ ডিজিজ যদিও আমরা বলছি এক্সট্রা হেপাটিক কন্ডিশনের জন্য, কিন্তু এই সকল কন্ডিশনে একসময় কি হচ্ছে, ইন্ট্রাহেপাটিক অর্থাৎ বিলিয়ারি সিরোসিস হচ্ছে এবং পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করছে। আলটিমেটলি কি হচ্ছে, লিভার ফেলিউর হচ্ছে। অর্থাৎ বিলিয়ারিটির অনেকগুলো ডিজিজের ক্ষেত্রে আমরা এই কন্ডিশনগুলো দেখব। বিলিয়ারিটি নষ্ট হয়ে গেলে কি হবে, পেশেন্টের জন্ডিস হবে, কোলানজাইটিস হবে, বিলিয়ারি সিরোসিস হবে, পোর্টাল হাইপারটেনশন হবে, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে কি হবে, একটা সময় গিয়ে লিভার ফেলিওর হবে। আচ্ছা, তারপর আসি আমরা, এই ধরনের বিলিয়ারি অ্যাট্রেসিয়ার ক্লাসিফিকেশন কি অথবা টাইপ কি। এখানে তিনটা টাইপ বলা হয়েছে, তিনটা টাইপের মধ্যে বলা হচ্ছে, একটা অ্যাট্রেসিয়া হচ্ছে টাইপ 1, কোথায় হচ্ছে, কমন বাইল ডাক্টে। একটা অ্যাট্রেসিয়া হচ্ছে কমন হেপাটিক ডাক্টে, আরেকটা হচ্ছে রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্টে। অর্থাৎ অ্যানাটমির কোন অংশটাতে অ্যাট্রেসিয়া ইনভলভ করছে তার উপর নির্ভর করে এটাকে তিন ভাগে ভাগ করা হয়। তার মধ্যে কোথা থেকে শুরু হচ্ছে দেখেন, আমরা যদি বলি ডিস্টাল থেকে, অর্থাৎ কমন বাইল ডাক্ট যদি ইনভলভ হয় তাহলে হলো টাইপ 1, কমন হেপাটিক ডাক্ট যদি ইনভলভ হয় তাহলে আমরা বলছি টাইপ 2, আর আমরা যদি রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট যদি ইনভলভ হয় তাহলে আমরা বলছি টাইপ 3। এটার আমাদের এখানে ছবি আছে, এই যে ছবি, অর্থাৎ আমাদের যদি বলি, এটা হলো আমাদের রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট, এটা হলো কমন হেপাটিক ডাক্ট, এটা হলো কমন বাইল ডাক্ট। সো কমন বাইল ডাক্ট যখন ইনভলভ হচ্ছে অ্যাট্রেসিয়ার জন্য, তখন আমরা এটাকে বলছি টাইপ 1। যখন আমাদের কমন হেপাটিক ডাক্ট ইনভলভ হচ্ছে, তখন আমরা এটাকে বলছি টাইপ 2। যখন আমাদের রাইট এন্ড লেফট ডাক্ট ইনভলভ হচ্ছে, তখন আমরা এটাকে বলছি টাইপ 3। এই টাইপটা কি আছে, ক্লাসিফিকেশন অফ বিলিয়ারি অ্যাট্রেসিয়া, এটা আছে আমাদের ফিগার 67.25 এ, 67.25 এ। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা দেখি ক্লিনিক্যাল কন্ডিশন। এই যে যেটা বলছিলাম, যে ক্লিনিক্যাল কন্ডিশন যখন আমরা লিখবো, আসলে আমাদের এখানে দুটা জিনিস আছে, একটা হলো সিমটমস অর্থাৎ পেশেন্ট কি বলবে, আর একটা হলো সাইন। সো বেলিয়ান লাভসে এই জিনিসগুলো যেভাবে লেখা আছে, সেটা হলো যে এটা একইভাবে গদ্যের ভাষায় লেখা আছে। সো আমরা এটাকে আমাদের পরীক্ষার জন্য বা আমরা শেখার জন্য আমরা আলাদা নোট করে নিতে পারি বা আমরা পড়তে পারি, কিন্তু আমি যেহেতু আপনাদেরকে বেলিয়ান লাভস পড়ার জন্য উৎসাহিত করছি, সো আমি এখান থেকেই জিনিসটা রাখার চেষ্টা করছি। সো সিমটমের মধ্যে কি আসবে, সিমটম মানে পেশেন্ট কি বলবে, পেশেন্টের প্যারেন্টস, পেশেন্টের মাদার বলবে যে তার জন্ডিস হয়েছে। ওকে, সো এটা সে আমাদেরকে রিপোর্ট করবে। সো এটা চলে যাবে কোথায়, সিমটমের মধ্যে। যে সিমটমের মধ্যে কি হবে, যে বলবে যে জন্ডিস হলো। যদি জন্ডিস হয় তাহলে কি হবে, জন্ডিসের সঙ্গে ফিভার হতে পারে,
তারপরে বেবি ইরিটেবল হবে, বেবি দেখা যাচ্ছে যে সে তার ফিডিংটা তার ঠিক মতো সে খাবার খাবে না। সো আমি যখন সিমটম লিখবো তখন আমি এই কয়টা সিমটম সুন্দর করে আলাদাভাবে লিখে দিতে পারি। ওকে, তারপরে আমি যখন সাইন লিখবো, অর্থাৎ আমি এক্সামিনেশনে কি পাবো, তখন আমি পাবো যে পেশেন্ট ইজ ইকটেরিক। আমরা এই শব্দটা ইকটেরিক ইউজ করি, অথবা জন্ডিসও ইউজ করতে পারি। অর্থাৎ আমি যখন বেবিকে এক্সামিন করব তখন আমি বেবির কি পাবো, জন্ডিস পাবো। তারপরে সে তার জন্ডিস যদি থাকে সেক্ষেত্রে তার ফিভার থাকতে পারে, সো আমরা ফিভার তার পেতে পারি। সো আমরা অন্যান্য যে ব্যাপারগুলো আমরা পাবো সেটা হলো সে হয়তো বা ডিহাইড্রেটেড থাকতে পারে, অথবা আরো কিছু ক্লিনিক্যাল কন্ডিশন থাকতে পারে। যেমন মেকোনিয়াম যদি আমরা এক্সামিন করি তাহলে আমরা কি পাবো, মেকোনিয়াম স্টেইন পাবো। তার স্টুল যদি আমি এক্সামিনেশনে মাকে যদি জিজ্ঞাসা করি তাহলে আমরা স্টুলটা পেল পাবো। ইউরিন কি পাবো, এখানে ইউরিনটা ডার্ক পাবো। এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হলো যে জন্ডিসকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। তার মধ্যে আমাদের একটা ভাগ হলো মেডিকেল জন্ডিস এবং সার্জিক্যাল জন্ডিস, অর্থাৎ মেডিকেল জন্ডিস এবং 2 নাম্বার হলো সার্জিক্যাল জন্ডিস। এটা আমরা অনেক সময় ক্লিনিক্যালি এই ধরনের টার্ম ব্যবহার করে থাকি। আমরা সার্জনরা সাধারণত সার্জিক্যাল জন্ডিস নিয়ে কাজ করি। সার্জিক্যাল জন্ডিসের আরেকটা নাম হলো অবস্ট্রাকটিভ জন্ডিস। ওকে, অবস্ট্রাকটিভ জন্ডিস। সো অবস্ট্রাকটিভ জন্ডিস বা সার্জিক্যাল জন্ডিসের আলাদা কিছু ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা হলো এই যে পেল স্টুল, অর্থাৎ স্টুলটা পেল হবে, পেল কালারের হবে। আমাদের সাধারণত স্টুলটা আমরা জানি যে কেমন হয়, ইয়েলো কালারের হয়, অথবা খাবারের ভ্যারাইটিস এর উপর অন্য কালারও হতে পারে, কিন্তু জেনারেলি আমরা ইয়েলো কালার ধরি। কিন্তু এক্ষেত্রে কি হবে, এটা একটা পেল কালার হবে। আর ইউরিনটা সাধারণত আমাদের স্ট্র কালার হয়, কিন্তু একটা পেশেন্টের যখন জন্ডিস থাকবে তখন ইউরিন কি হবে, ইউরিনটা ডার্ক অথবা ইউলুইশ যাই আমরা বলি না কেন এরকম হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল কন্ডিশন আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিসের জন্য, সেটা হলো প্লুরাইটিস, অর্থাৎ ইচি, অর্থাৎ যেটাকে আমরা চুলকানি বা এই ধরনের একটা শব্দ আমরা ব্যবহার করে থাকি বাংলা মেডিকেলটা, বাংলাটার ভাষায় আর কি। সো প্লুরাইটিস বা ইচিং এটা হবে। সো আমরা এখানে আরেকটা জিনিস শিখলাম আজকের এখানে, সেটা হলো অবস্ট্রাকটিভ, যেটা আমাদের পরবর্তীতেও প্রয়োজন হবে, সেটা হলো অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার কি। অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার হলো, অবস্ট্রাকটিভ জন্ডিস মানে যেখানে আসলে কমন বাইল ডাক্ট, হেপাটিক ডাক্ট অথবা অর্থাৎ কমন বাইল ডাক্টের মধ্যে একটা অবস্ট্রাকশন তৈরি হবে। এই জন্য যে জিনিসটা, যেমন একটা স্টোন যদি কমন বাইল ডাক্টে থাকে তখন সে যে জন্ডিসটা প্রডিউস করবে সেটা একটা অবস্ট্রাকটিভ জন্ডিস। যদি আমরা কোনো কারণে বিলিয়ারি স্ট্রিকচার হয়, অথবা কমন বাইল ডাক্ট যদি আমরা কোনো কারণে অপারেশনের সময় ক্লিপ করে দিয়ে আসি বা ইনজুরি করে দিয়ে আসি, তখন যে জন্ডিসটা হবে সেটা হলো অবস্ট্রাকটিভ জন্ডিস। আমাদের যখন কমন বাইল ডাক্টে যখন একটা ক্যান্সার হবে, তখন এই কমন বাইল ডাক্ট যখন অবস্ট্রাকশন হয়ে যাবে তখন যে জন্ডিসটা ডেভেলপ করবে সেটা হলো অবস্ট্রাকটিভ জন্ডিস। সো এই ধরনের অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্লিনিক্যাল ফিচারগুলোর মধ্যে আমরা কি পেলাম, পেল স্টুল, ডার্ক ইউরিন এবং ইচ। এই তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে। আর এই যে অবস্ট্রাকটিভ প্যাটার্ন অফ জন্ডিস, অবস্ট্রাকটিভ প্যাটার্ন অফ জন্ডিসের যখন জন্ডিস আমরা ইনভেস্টিগেশন করব তখন আমরা পাবো বিলিরুবিন তো অবশ্যই বাড়বে, যে কোনো জন্ডিসের পেশেন্টের বিলিরুবিন বাড়বে। দেন আমরা কি পাবো, আমরা অ্যালকালাইন ফসফেটটা রেইজড পাবো। সো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অবস্ট্রাকটিভ জন্ডিসের জন্য। সো আমরা দেখলাম যে এই ধরনের বিলিয়ারি অ্যাট্রিশিয়ার একটা বেবি যখন আমাদের কাছে আসবে তখন আমরা যে জিনিসগুলো আসলে পাচ্ছি সেটা হলো তার সাইন, সিমটম এবং ইনভেস্টিগেশনের মধ্যে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচারগুলো পাচ্ছি। সেই অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচারগুলো এখানে লেখা আছে। সো আমি যদি এখান থেকে এভাবে দাগিয়ে দাগিয়ে মনে রাখি তাহলে আমার হয়ে যাচ্ছে। বেলিয়ান লাভ যেহেতু আমার পরীক্ষার জন্য পড়তেই হবে, আমার পোস্ট গ্রাজুয়েশন করতে হলে এই বইটা আমাকে অবশ্যই লাইন টু লাইন পড়তে হবে। সো আমি এখন থেকেই যদি পড়ার অভ্যাস করি থার্ড ইয়ার থেকে, তাহলে হয়তো আমি অল্প কিছু ডিজিজ পড়লাম, তাহলে এটা ভবিষ্যতে আমাকে অবশ্যই অনেক অনেক পরীক্ষার ক্ষেত্রে আমাকে এগিয়ে রাখবে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, আমরা দেখেছি যে বিলিয়ারি অ্যাট্রিশিয়া আসলে কাদের হচ্ছে, অর্থাৎ অ্যারাউন্ড দ্য বার্থ, অর্থাৎ নিউনেটদের হচ্ছে। সো নিউনেটদের জন্ডিস, আর কি কি কারণে নিউনেটাল জন্ডিস হতে পারে সেই জিনিসটার কিছু এখানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দেওয়া আছে। এটা আমরা হয়তো মেডিসিনে পড়বো, এটা আমরা হয়তো পেডিয়াট্রিক্সে পড়বো, কিন্তু আমরা এখান থেকেও এটা যখন পড়বো তখন আমাদের এই ব্যাপারগুলো মনে থাকবে, এবং আমাদের এই ডিজিজটা সম্পর্কে যদি আমরা পরীক্ষায় লিখি তখন আমরা এই ধরনের কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা লিখতে পারবো। কি কি হবে এখানে দেখেন, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, দেন হলো যে ইন্ট্রাভেনাস ফিডিং যদি কোনো কারণে বাচ্চার হয় সেই কারণে তার জন্ডিস হতে পারে, তারপরে কোলিডোকাল সিস্টের জন্য হতে পারে, ইনস্পিসেটেড বাইল সিন্ড্রোম এই ধরনের, অথবা নিউনেটাল হেপাটাইটিস,
নিউনেটাল হেপাটাইটিস, যেটা বললাম। অর্থাৎ মেডিকেল জন্ডিসের মধ্যে একটা কজ হলো হেপাটাইটিস, তার মধ্যে একটা হলো বাচ্চাদের যে যদি এই ধরনের হেপাটাইটিস হয় সেটাকে আমরা নিউনেটাল হেপাটাইটিস হিসেবে আমরা বলি বা বলতে পারি। সো এই কয়েকটা ডিজিজ কন্ডিশন আমরা এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে আমরা মনে রাখার চেষ্টা করব। তারপর এটা তো অলরেডি আমি আলোচনা করেছি। তারপর ট্রিটমেন্ট, অর্থাৎ বিলিয়ারি অ্যাট্রেসিয়া ট্রিটমেন্ট কি। বিলিয়ারি অ্যাট্রেসিয়া ট্রিটমেন্টের যদি আমরা আসি, তখন আপনাদেরকে আমি এই জিনিসটা সম্পর্কে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সেটা হলো বিলিয়ারি অ্যাট্রেসিয়ার এই প্রসিডিউর, কাসাই প্রসিডিউর। অর্থাৎ কাসাই নামক এক সার্জন অথবা ভদ্রলোক অথবা বিজ্ঞানী আমরা যাই বলি না কেন, উনি এক ধরনের সার্জারি আবিষ্কার করেছেন। সো সেই সার্জারিটাই এটার জন্য এখন পর্যন্ত প্রমাণিত সবচেয়ে ভালো সার্জারি বলে বিবেচিত হচ্ছে। কিন্তু দেখেন নিচে লেখা আছে এই ধরনের সার্জারি করার পরও এক্সপেক্টেড সার্ভেলেন্স অনলি 10 ইয়ার্স অথবা মোর, অর্থাৎ ম্যাক্সিমামই 10 বছর বা তার চেয়ে অল্প কিছুদিন বেশি বা 10 বছরের অ্যারাউন্ড বেঁচে থাকে। তারপরেও এটাও এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্জারি বা সবচেয়ে প্রমাণিত সফল সার্জারি হিসেবে কাসাই প্রসিডিউর। সো আমরা এই ধরনের কিছু জিনিস এই চ্যাপ্টারে আমরা দেখব, যে এটার কিছু কিছু সার্জন অথবা কিছু কিছু ব্যক্তির নামে, অবশ্যই ব্যক্তি মানে তারা সার্জারি বা এই ধরনের ডিজিজ দিয়ে অবশ্যই ডক্টর, তাদের নামে নামকরণ করা হয়েছে। যেমন আমাকে যদি জিজ্ঞাসা করা হয় বিলিয়ারি অ্যাট্রেসিয়ার ট্রিটমেন্ট কি, তখন আমি প্রথমে এই শব্দটাই আসলে বলার চেষ্টা করব, যে কাসাই প্রসিডিউর। আচ্ছা, এখন আমি আসি এখানে কি করা হয়। আমি এখানে একটা স্লাইড রেখেছি। যেমন আমার এখানে যদি আমার এটা হলো রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট, আমার এখানে গল ব্লাডার, হ্যাঁ, তারপর হলো সিভিটি আমার এখানে চলে এসেছে। এটা কোথায় ওপেন করেছে? ডিউডেনামে, রাইট। সো আমি এখানে কি করছি, আমি এখানে এই সকল কিছু আমি এখানে এক্সিশন করছি, এই সকল কিছু আমি এক্সিশন করছি। ওকে, সবকিছু আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, সার্জারি করে এক্সিশন করে দিচ্ছি। আচ্ছা, তারপরে কি করব, আমার তো এই লিভার থেকে যে বাইলগুলো আসবে, সেই বাইলগুলো তো আমার কোথায় যায়? বাইলগুলো এই ধরনের রাইট ডাক্ট, লেফট ডাক্ট, কমন বাইল ডাক্ট হয়ে বাইলগুলো আসলে আসে স্মল ইন্টেস্টাইনে, তাই না? আমার এই বাইলগুলো কোথায় আসে? স্মল ইন্টেস্টাইনে। সো এক্ষেত্রে যদি আমি এই সকল কিছু যদি আমি রিমুভ করে ফেলি, তখন আমার লিভার থেকে বাইলটা কোথায় আসবে? তখন আমার লিভার থেকে বাইলটা ইন্টেস্টাইনে আসার একটা ব্যবস্থা করতে হবে। সেটাই হলো যে আমি এখান থেকে ইন্টেস্টাইনের একটা লুপ নিয়ে এটা আমি এই যে লিভারের সারফেসে এভাবে আমি জয়েন করে দিব। ওকে, এটা আমরা যখন সার্জারি করব তখন আমরা এই ব্যাপারটা আরো ভালোভাবে যখন যদি আমরা সার্জারি দেখব তখন আমরা এই ব্যাপারটা আরো ভালোভাবে বুঝবো। এই যে এভাবে একটা মানে লিভারের টোটাল গায়ের মধ্যে আমরা একটা লুপ করে আমাদের স্মল ইন্টেস্টাইনে একটা অংশ তৈরি করে সেখানে আমি এটা জয়েন করে দেব। তখন কি হবে, এই লিভারের ওই অংশ থেকে যে বাইলগুলো বের হবে সেগুলো সরাসরি আমাদের স্মল ইন্টেস্টাইন বা জেজুনামে চলে যাবে। এটাই হলো কাসাই প্রসিডিউর। এবং এটা শুধু কাসাই প্রসিডিউর, এটা আমরা রো এন্ড ওয়াই হ্যাপাটিকো জেজুনোস্টমি, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে আমি যদি এই যে আমার কমন বাইল ডাক্টের সঙ্গে আমার হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্টের সঙ্গে যদি আমি জেজুনামকে জয়েন করি, হ্যাঁ, তখন এটা হচ্ছে আমাদের হ্যাপাটিকো জেজুনোস্টমি। হ্যাপাটিকো মানে লিভারের অংশ, অর্থাৎ হেপাটিক ডাক্ট প্লাস জেজুনাম যখন আমি যোগ করব তখন এটা হচ্ছে হ্যাপাটিকো জেজুনোস্টমি। এটাকে আমরা অন্যভাবে বলি, জেজুনাম না বলে যদি আমরা ইন্টেস্টাইন বোঝাতে চাই তাহলে এটা হবে অ্যান্টেরোস্টোম। ওকে, হ্যাপাটিকো অ্যান্টেরোস্টোম আমরা কিছুক্ষণ পরে পাবো এরকম কিছু ডাক। আর আর যদি আমরা এখানে হ্যাপাটিক ডাক্টের সঙ্গে না যোগ করে যদি আমরা বাইল ডাক্টের সঙ্গে যোগ করি তাহলে আমাদের টার্মটা চেঞ্জ হয়ে যাবে। আর সো আমরা এখানে হ্যাপাটিকো জেজুনোস্টমি, এবং এটার একটা রো এন ওয়াই বলা হয়, যেটা আমরা গ্যাস্ট্রিক সার্জারি ওখানে আমরা পেয়েছি রো এন ওয়াই। হ্যাঁ, কারণ এটা সিম্বলটা অনেকটা ওয়াই এর মতো, সেখান থেকে এই টার্মটা এসেছে। সো আমরা দেখেন কোন কোন কন্ডিশনে আমরা যেমন কাসাই প্রসিডিউর করতে পারি, আবার কোন কোন কন্ডিশনে আমরা এই ডিজিজটার জন্য রো এন ওয়াই হ্যাপাটিকো জেজুনোস্টমি, আমরা যদি রো এন ওয়াই যদি আমরা মনেও না থাকে আমরা হ্যাপাটিকো জেজুনোস্টমি বললেও আমাদের হয়ে যাবে। ওকে, সো আমরা এটা মনে রাখার চেষ্টা করব। আর জেজুনাম অ্যানাস্টোমোসিস উইথ দ্য এক্সপোজ এরিয়া, এই অংশটাই এখানে বলা হয়েছে যে এই যে রো এন ওয়াই লুপ অফ দ্য জেজুনাম, অর্থাৎ জেজুনামের যে লুপটা আমরা নিয়ে আসবো সেটাই রো এন ওয়াই লুপ। এটা আমরা অ্যানাস্টোমোসিস করব এক্সপোজড এরিয়া, অর্থাৎ আমরা সবকিছু রিমুভ করে ফেলছি, তারপরে লিভারের ক্যাপসুলের সঙ্গে আমরা অ্যানাস্টোমোসিস করব।
এই ধরনের একটা সার্জারির পরেও কি ধরনের কমপ্লিকেশন হয় সেটার কথা কয়েকটা কথা এখানে বলা আছে। কি কি হয়, কোলানজাইটিস হতে পারে, তারপরে হলো রিপিটেড অ্যাটাক অফ হেপাটিক ফাইব্রোসিস এন্ড লং টার্ম সার্ভাইভাল, পেশেন্ট যদি অনেকদিন বেঁচে থাকে তাহলে পোর্টাল হাইপারটেনশন, অথবা পোর্টাল হাইপারটেনশন হলে আমরা জানি ভেরিসিয়াল ব্লিডিং। সো এগুলো হলো পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। আমরা যতটুকু সম্ভব মনে রাখবো, যতটুকু আমরা মনে রাখবো ততটুকু আমরা বলার চেষ্টা করবো আমরা, এবং আমরা যা মনে রাখবো তা যেন আমরা বুঝে মনে রাখতে পারি, সেই ব্যাপারটার উপর আমি বেশি জোর দেব। সো এই ডিজিজটা সম্পর্কে আমরা কিছু কিছু জিনিস পড়লাম। দেখেন কি কি পড়লাম আমরা। প্রথমে এই ডিজিজের কিছু এপিডেমিওলজি পড়লাম, দেন হলো এই ডিজিজের কজ পড়লাম, তারপর এই ডিজিজের টাইপটা পড়লাম, তারপর এই ডিজিজের ক্লিনিক্যাল ফিচার, সিমটম, সাইন, এই ডিজিজের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো পড়লাম, দেন এই ডিজিজের টাইপের একটা ছবি আমরা দেখলাম, তারপর আমরা এই ডিজিজের ট্রিটমেন্টের মধ্যে কি ট্রিটমেন্ট, সেটা হলো কাসাই প্রসিডিউর অর রো এন্ড ওয়াই হেপাটিকোজেনিস্টমি। এই দুটোও যদি আমি লিখতে পারি তাহলে আমার পরীক্ষায় আমি মোটামুটি একটা ভালো নাম্বার পাবো। তা যদি আমার সময় থাকে আমি ডিটেলস লিখবো, যদি ডিটেলস না লিখতে পারি শুধু আমি দুটা টার্ম লিখে চলে আসবো। তারপর আমি পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন সম্পর্কে আমি এই জিনিসগুলো আমি বলতে পারি। আর একটা টার্ম মনে হয় আমি মিস করে এসেছি, সেটা হলো কমন বাইল ডাক্টের সঙ্গে যদি জেজুনোস্টমি করা হয় তাহলে কোলিডোকোজেজুনোস্টমি। ওকে, আর এটা হলো যদি হেপাটিক ডাক্টের সঙ্গে করা হয় তাহলে হেপাটিকোজেজুনোস্টমি। তো তারপরে আমি যে ডিজিজটা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটার নাম হলো ক্যারোলিস ডিজিজ। ক্যারোলিস ডিজিজ, ওকে। এই ডিজিজটা সম্পর্কে আমরা কিছুটা ধারণা রাখার চেষ্টা করি। এখানে প্রত্যেকটা ডিজিজে আনকমন, সো আমরা শুধু কিছুটা জেনে রাখা, যাতে পরীক্ষায় কোনোভাবে আসলে বা কেউ জিজ্ঞাসা করলে আমরা যেন একদম কোনো কিছুই জানি না এমন জিনিসটা যেন না হয়। সো এখানেও বলা হচ্ছে এটা একটা রেয়ার কনজেনিটাল কন্ডিশন। আমরা এই যে আগেও পড়েছি আমরা, এটা কনজেনিটাল কন্ডিশন। সেখানে কি হচ্ছে, ক্যারেক্টারাইজড বাই মাল্টিপল ইরেগুলার সেকুলার ডাইলেটেশন অফ ইন্ট্রাহেপাটিক ডাক্ট। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, আমরা কিছুক্ষণ আগে যে ডিজিজটা পড়েছি সেটা ছিল এক্সট্রা হেপাটিক ডাক্টের, কি ছিল, অ্যাট্রেসিয়া। আর এখানে আমরা দেখছি এই ক্যারোলিস ডিজিজটা হলো ইন্ট্রাহেপাটিক ডাক্টের একটা ডিজিজ, অর্থাৎ ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্রির একটা ডিজিজ। কি হচ্ছে সেখানে হলো কিছু কিছু অংশ ডাইলেটেশন হচ্ছে, সেকুলেশন এন্ড ডাইলেটেশন, এবং তারপরে হচ্ছে তার মাঝখানে কি থাকছে, কিছু কিছু নর্মাল অংশ থাকছে। হ্যাঁ, এই যে কিছু কিছু নর্মাল অংশ থাকছে, আর এই যে কিছু অংশ নর্মাল থাকছে আর কিছু অংশ হলো স্টেনোসিস হয়ে হচ্ছে, কিন্তু মেইন যে বৈশিষ্ট্য সেটা হলো যে ডাইলেটেশন হচ্ছে। সো এটাকেই বলা হচ্ছে ক্যারোলিস ডিজিজ। আর এখানে আরেকটা টার্ম ইউজ করা হচ্ছে ক্যারোলিস সিমটম। দ্য বিলিয়ারি ডাইলেটেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ কনজেনিটাল হেপাটিক ফাইব্রোসিস। যদি হেপাটিক ফাইব্রোসিস ডেভেলপ করে তাহলে সেটাকে আমরা বলছি ক্যারোলিস সিমটম। আর ক্যারোলিস ডিজিজ বলছি ইট ইজ এ কনজেনিটাল রেয়ার কনজেনিটাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই ইরেগুলার মাল্টিপল ইরেগুলার ডাইলেটেশন অফ ইরেগুলার ডাইলেটেশন ইন্ট্রাহেপাটিক biliary tree। এবং যেগুলো কি হচ্ছে, ডাইলেটেশন গুলো কি দিয়ে সেপারেট হচ্ছে, এই যে সেগমেন্ট অফ নরমাল অফ স্টেনোসিস ডাক দিয়ে সেপারেট হচ্ছে। ওই অংশটা যদি আমরা নাও বলতে পারি, আমরা এতটুকুও যদি বলতে পারি যে ইন্টারহেপাটিক বিলিয়ারি ট্রির রেয়ার কনজেনিটাল ডাইলেটেশন যে ক্লিনিক্যাল কন্ডিশন, তাকেই আমরা বলছি ক্যারোলিস ডিজিজ। ওকে, সো এটার অন্যটা এভাবেও লেখা আছে, কনজেনিটাল ডাইলেটেশন অফ দা ইন্ট্রাহেপাটিক ডাক্ট। সো এখানে এটা মনে রাখতে হবে, ইন্ট্রাহেপাটিক ডাক্ট। দেন আমরা আসি, এই ডিজিজ সম্পর্কে কিছু কথা বলা আছে। এই ডিজিজের পেশেন্ট গুলো কিভাবে প্রেজেন্ট করবে সেটা বলা আছে। ডিজিজের পেশেন্ট গুলো কিভাবে প্রেজেন্ট করে, অর্থাৎ ক্লিনিক্যাল কন্ডিশন, এটা এই বইতে হয়তো ছোট করে লেখা আছে। আমরা যদি আরো বিস্তারিত জানতে চাই তাহলে আমরা অন্য বই থেকে পড়তে পারি। হ্যাঁ, যেমন এখানে কি 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 হচ্ছে, পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে, পেশেন্ট কোলানজাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। হোয়াট ইজ কোলানজাইটিস, এই শব্দটা আমরা গল ব্লাডার চ্যাপ্টার যখন পড়বো তখন অনেকবারই পাবো। কোলানজাইটিস হলো পেইন, ফিভার এবং জন্ডিস। ওকে, এই তিনটা কন্ডিশন যখন একসঙ্গে থাকে তখন আমরা তাকে কোলানজাইটিস বলি। কোলানজাইটিস, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, কোলান মানে হলো, কোলান শব্দ দিয়ে বোঝাচ্ছে হলো biliary tree, আর আইটিস মানে হলো ইনফ্লামেশন, অর্থাৎ biliary tree ইনফ্লামেশন। সো ইনফ্লামেশন হলে কি হবে, পেইন হবে, ফিভার হবে, আর যেহেতু biliary বাইল ডাক্টের ইনফ্লামেশন, সো সেখানে জন্ডিস ডেভেলপ করবে। সো আমরা এই ক্লিনিক্যাল ফিচারের সঙ্গে আমরা এই কয়টা কন্ডিশন যোগ করে দিতে পারি, অর্থাৎ কি পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে, অ্যাবডোমিনাল পেইন, দেন হলো কোলানজাইটিস। কোলানজাইটিস থেকে ডান দিকে আমরা লিখতে পারি পেইন, ফিভার এন্ড জন্ডিস। তারপরে কি হতে পারে, এই যে এন্ডস্টে লিভার ডিজিজ বা লিভার সিরোসিস, এরকম কিছু ক্লিনিক্যাল কন্ডিশন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করবে। আমরা যদি সাইন বলি তাহলে আমরা বলবো যে আমরা পেশেন্টের জন্ডিস পাবো জেনারেল এক্সামিনেশনে, তারপরে অ্যাবডোমিনাল এক্সামিনেশনে পেশেন্টের রাইট আপার অ্যাবডোমিনে টেন্ডারনেস পাবো, তারপরে পেশেন্টের ফিভার পাবো। ওকে,
সো এখানে দেখেন এটা ট্রিটমেন্ট কি, এটা ট্রিটমেন্ট এই যে ম্যানেজমেন্ট বেলিন লাভস এটা গদ্যের ভাষায় লিখে গেছে, বলছে যে ট্রিটমেন্টটা কি মাল্টিডিসিপ্লিনারি, অর্থাৎ একক কোনো ডক্টর বা একক কোনো ডিসিপ্লিনের ডক্টর এটাকে আসলে ট্রিট না করে অনেকে মিলে ট্রিট করা উচিত, জাস্ট লাইক ম্যালিগন্যান্সি। কি কি করবে, কোলাঞ্জাইটিসের জন্য আমরা কি করতে পারি, অ্যান্টিবায়োটিক দিতে পারি। তারপরে যদি শর্ট সেগমেন্ট যদি আমাদের স্টেনোসিস থাকে সেটা আমরা ইআরসিপির মাধ্যমে স্ট্যান্টিং করে দিতে পারি। ওকে, এভাবে যদি মেডিকেল ট্রিটমেন্টের পেশেন্ট যদি ভালো হয়, আর যদি লিভার যদি খুব বেশি খারাপ হয়ে যায় তখন আমরা হ্যাপাটিক রিসেকশন করতে পারি যদি লিভারের অল্প একটু ইনভলভ হয়, অথবা আমরা কি করতে পারি, লিভার ট্রান্সপ্লান্ট করতে পারি। সো এটা ট্রিটমেন্টের মধ্যে আমরা কি বলবো, ট্রিটমেন্টের মধ্যে আমরা বলবো যে ট্রিটমেন্ট অফ কোলাঞ্জাইটিস, অর্থাৎ পেশেন্টকে আমরা হসপিটাল অ্যাডমিশন করব, পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিব, পেইন কিলার দিব, অ্যান্টিপাইরেটিক দিব, দরকার হলে আইবি ফ্লুইড দিব, এই ধরনের কথাগুলো আমরা ট্রিটমেন্টের মধ্যে লিখবো। আর সার্জারি অংশে আমরা কি লিখবো, সার্জারি অংশে লিখবো কি কি সার্জারি, দেয়ার আর মেনি 2 or 3 অপশন অফ সার্জারি। একটা হতে পারে আমরা হ্যাপাটিক রিসেকশন করতে পারি যদি প্রয়োজন হয়, অথবা যদি হতে পারে লিভার ট্রান্সপ্লান্টেশন করতে পারি। সো এভাবেও কিন্তু আমরা একটা ব্যাপার লিখতে পারি। আর আগের এবং এখানে যেটা হলো ইনভেস্টিগেশন গুলো বাদ যাচ্ছে। সো আমরা ইনভেস্টিগেশন যখন লিখবো এই ডিজিজ গুলা, তখন ইনভেস্টিগেশনের মধ্যে একটা হলো আমরা অবশ্যই সবে জেনারেল কিছু ইনভেস্টিগেশন লিখবো, যেমন সিবিসি আমরা করব, পেশেন্টের ইউরিন অ্যানালাইসিস করব, পেশেন্টের সিরাম ক্রিয়েটিনিন দেখব। তারপরে আমরা যেহেতু এটা লিভার সংক্রান্ত ডিজিজ, সো লিভার ফাংশন টেস্ট করব। লিভার ফাংশন টেস্টের মধ্যে আছে আমার বিলিরুবিন, বিলিরুবিনের মধ্যে আছে আবার তিনটা, একটা হলো টোটাল বিলিরুবিন, তারপরে হলো কনজুগেটেড বিলিরুবিন, আনকনজুগেটেড বিলিরুবিন, আমরা তিনটাই দেখব। তারপরে লিভারের আমরা অ্যালবুমিন দেখব, তারপরে লিভারের অন্য এনজাইম গুলো আমরা অ্যাসেস করব। আর আমরা ইনভেস্টিগেশন দেখেছি যে আমরা গলব্লাডার চ্যাপ্টারের ইনভেস্টিগেশনের মধ্যে পড়েছি, এখানে এক্সরে করা যায়, আলট্রাসোনোগ্রাফি করা যায়, সিটি স্ক্যান করা যায়, এমআরসিপি করা যায়। সো এই ডিজিজগুলোর জন্য যদি আমি বলি ক্যারোলিস ডিজিজের জন্য, তাহলে আমি কি করব, আমি এখানকার জন্য আমি আলট্রাসোনোগ্রাফি করব এবং এমআরসিপি করব ইনভেস্টিগেশনের মধ্যে। সো ইনভেস্টিগেশনের মধ্যে আমি কি বললাম, ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সিবিসি অর্থাৎ ব্লাডের ইনভেস্টিগেশন গুলো করব, পেশেন্টের জেনারেল ফিটনেসের ইনভেস্টিগেশন গুলো করব, তারপর আমরা পেশেন্টের আলট্রাসোনোগ্রাফি করব, তারপর আমরা পেশেন্টের এমআরসিপি অ্যাডভাইস করব। সো এই ক্যারোলিস ডিজিজ সম্পর্কে আমরা ছোট্ট করে অল্প অল্প করে তার একটা ডেফিনেশন পড়লাম, কি ডেফিনেশন, তার কয়েকটা ক্লিনিক্যাল ফিচার আমরা পড়লাম, তারপর তার কয়েকটা ইনভেস্টিগেশনের কথা আমি বললাম, তারপর আমরা এটাকে কিভাবে ম্যানেজমেন্ট করব। ম্যানেজমেন্টের দুটো অংশ, এটা মেডিকেল ম্যানেজমেন্ট, একটা সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টটাও আমি বললাম, সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে আমাদের দুটো অপশন, একটা হলো হ্যাপাটিক রিসেকশন যদি লিভারের একটা অংশে হয়, আর যদি লিভারের ম্যাক্সিমাম লিভার যদি ড্যামেজ হয়ে যায় তখন আমরা লিভার ট্রান্সপ্লান্ট করতে পারি। ওকে, তারপরে যে ডিজিজটা পড়বো সেটা হলো আমাদের কোলিডোকাল সিস্ট। এটা আমাদের জন্য কিছুটা অনেক সময় লং কেস হিসাবে, আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসাবে এই ডিজিজটা আমাদের আসে থাকে, অথবা অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে আমাদের অনেক সময় এটা এটা আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসাবে আমাদের আসে। সো এই জন্য এটা আমাদের গুরুত্বপূর্ণ। সো প্রথমেই বলা আছে যে এটা একটা সিস্টিক ডিজিজ, আমাদের এখানেই বলা আছে এটা কোলিডোকাল সিস্ট, অর্থাৎ একটা সিস্ট, যদিও এটা আসলে ট্রু সিস্ট না, তারপরও এটা কোলিডোকাল সিস্ট ডিজিজ হিসাবে এটা নামকরণ করা হয়েছে। এবং আমরা দেখছি এটা সিস্টিক ডিজিজ, কার সিস্টিক ডিজিজ, এটা বিলিয়ারি সিস্টেমের একটা সিস্টিক ডিজিজ, এবং আবার বলা হচ্ছে এটা খুবই রেয়ার একটা ডিজিজ। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, কোলিডোকাল সিস্ট আর কনজেনিটাল ডাইলেটেশন অফ দ্য ইন্ট্রা এন্ড অর এক্সট্রা হেপাটিক biliarity। আমরা কিছুক্ষণ আগে যে দুটো ডিজিজ পড়েছিলাম আমরা দেখেছি যে তার একটা ডিজিজ ছিল এক্সট্রা হেপাটিক biliarityর, একটা ডিজিজ ছিল ইন্ট্রাহেপাটিক biliarity। আর আমরা কোলিডোকাল সিস্টটা দেখছি কি এটা বোথ ইন্ট্রা এন্ড এক্সট্রা হেপাটিক, দুটোকেই সে ইনভলভ করতে পারে, আলাদাও হতে পারে বা দুটো হতে পারে। সো কোলিডোকাল সিস্টের আমরা ডেফিনেশন যদি বলি তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, এটা হলো একটা কনজেনিটাল ডাইলেটেশন অফ দা ইন্ট্রা এন্ড অর এক্সট্রা biliary সিস্টেমের একটা জিনিস। এটারও কজ যদি আমরা বলি, আমরা কজ আসলে আনক্লিয়ার। হ্যাঁ, তারপরে আমরা বলি অ্যানোমালি জন্ডিস অফ দ্য প্যানক্রিয়াটিক জাংশন, এটা আমরা কিছুক্ষণ পরে দেখছি। এবং এখানেও একটা টার্ম আছে, এটা হলো তদানি। তদানি এটার যে ক্লাসিফিকেশন, অর্থাৎ কোলিডোকাল সিস্টের যে ক্লাসিফিকেশন, এটার নামকরণ করা হয়েছে তদানি তদানি নামে। এবং সো এটা আমরা বলে থাকি সাধারণত এটা তদানি ক্লাসিফিকেশন, তদানি ক্লাসিফিকেশন। সো কোলিডোকাল সিস্টের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, কোলিডোকাল সিস্টের টাইপ অথবা ক্লাসিফিকেশন কার নামে নামকরণ করা হয়েছে, তদানি। সো তদানি ক্লাসিফিকেশন, আমরা এই ক্লাসিফিকেশনটা একটু দেখে আসি। এই যে এটা আছে ফিগার 67.26 এ, ক্লাসিফিকেশন অফ দা কোলিডোকাল সিস্ট, অর্থাৎ এটা কি ক্লাসিফিকেশন, তদানি ক্লাসিফিকেশন। আমরা যদি একটু ছবি দেখে বোঝার চেষ্টা করি, এই দুটা মিলে হলো টাইপ 1। টাইপ 1 এ কি বলা হচ্ছে,
টাইপ 1-এ বলা হচ্ছে এই যে ডাইলেটেশন অফ কমন বাইল ডাক্ট, অর্থাৎ কমন বাইল ডাক্টটা ডাইলেটেশন হয়ে আছে। টাইপ 1-এ তে আছে এটা শুধু কমন বাইল ডাক্টের মধ্যে ইনভলভ থাকবে। আর টাইপ 2-তে কি আছে, এটা অনেক সময় এই যে আমরা এখানে জানি যে এখানে আমাদের প্যানক্রিয়াস আছে, তাই না? সো এখানে এদিকে আমাদের স্প্লিন আছে। সো এটা দেখা যাচ্ছে এই ডাইলেটেশনটা প্যানক্রিয়াস পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেছে, সেক্ষেত্রে এটা টাইপ 1B। আর টাইপ 2টা কি, টাইপ 2টা দেখা যাচ্ছে শুধুমাত্র আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হলো একটা ডাইভার্টিকুলামের মতো আছে, এই যে টাইপ 2। এই যে টাইপ 2 তে যদি আসি, ডাইভার্টিকুলাম অফ দা কমন বাইল ডাক্ট, কমন বাইল ডাক্টের মধ্যে একটা ডাইভার্টিকুলাম আছে, সো এটা হলো টাইপ 2। টাইপ 3টা কি হচ্ছে, ডাইভার্টিকুলাম আছে কিন্তু এটা কোথায় আছে, টাইপ 3 তে ডাইভার্টিকুলাম উইদিন দা প্যানক্রিয়াস, অর্থাৎ এখানে আমি আগেই কিছুক্ষণ আগেই বলছিলাম যে এখানে আমাদের প্যানক্রিয়াস আছে। সো এই ডাইলেটেশনটা যখন প্যানক্রিয়াসের মধ্যে হবে তখন এটাকে বলছি আমরা টাইপ 3। আর টাইপ 4টা কখন বলছি, যখন এটা এই পাশে প্যানক্রিয়াসকে ইনভলভ করবে, ও পাশে আবার লিভারকে ইনভলভ করবে। হ্যাঁ, সো আমরা ছবিটা যদি কল্পনা করি, এখানে আমাদের লিভার আছে, এখানে প্যানক্রিয়াস আছে। সো এটা এখান থেকে এক্সটেন্ড হতে লিভার পর্যন্ত যদি হয় তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ 4। আর টাইপ 5টা কি হচ্ছে, সিস্টিক ডাইলেটেশন অন দ্য ইন্ট্রাহেপাটিক biliary, এটাই হলো আমাদের ক্যারোলিস ডিজিজ। ওকে, আমরা কিছুক্ষণ আগে যে ডিজিজটা পড়ছিলাম। সো এখান থেকে আমরা দেখছি যে আমাদের কোলিডোকাল সিস্টের টাইপ গুলো, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5। এটা কি ক্লাসিফিকেশন বা কি টাইপ, এটা হলো তদানী ক্লাসিফিকেশন। আচ্ছা, তারপরে আমরা আসি, এটা হলো যে পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করে, পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন কি হবে। আমি আগেও বলেছি যে প্রেজেন্টেশনের মধ্যে একই রকম, এটা ক্লিনিক্যাল সিমটমস এন্ড সাইন হিসেবে যদি আমরা আলাদাভাবে যদি পড়ে মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। সিমটম এন্ড সাইনের মধ্যে কি আছে, প্রথমে আমরা লিখতে পারি যে পেশেন্টের, অথবা ক্লিনিক্যাল কন্ডিশন লিখে আমরা লিখতে পারি। এটা হলো এনি এইজে হতে পারে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি কিছু ডিজিজ হচ্ছে কাদের, বাচ্চাদের, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোলিডোকাল সিস্ট এটা যে কোনো বয়সের হতে পারে। তারপর পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে, পেশেন্ট জন্ডিস দিয়ে প্রেজেন্ট করবে। কেমন টাইপের জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস, অবস্ট্রাকটিভ ভ্যারাইটি অফ জন্ডিস। তাহলে কি হবে, পেশেন্টের কি থাকবে, পেশেন্টের পেল স্টুল থাকবে, তারপরে ডার্ক কালার ইউরিন থাকবে, তারপরে পেশেন্টের ইচিং হবে, আর কি থাকবে, পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন থাকবে। এবং কোথায় থাকবে, আমরা যদি পেশেন্টকে এক্সামিন করে অন এক্সামিনেশনে তাহলে কি পাবো, পেশেন্টের জন্ডিস পাবো, তারপর পেশেন্টের রাইট আপার অ্যাবডোমেনে টেন্ডারনেস পাবো, তারপর আমরা এই যে রাইট আপার কোয়াড্রেন্টে একটা মাস পেতে পারি। সো এটাই বলেছি, এই অ্যাবডোমিনাল মাস যদি থাকে তাহলে আমরা অনেক সময় আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের মধ্যে কোলিডোকাল সিস্ট আসতে পারে। এই জন্য কোলিডোকাল সিস্টটা একটা গুরুত্বপূর্ণ। আবার অনেক ক্ষেত্রে পেশেন্ট প্যানক্রিয়াটাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, আর এই ধরনের এই যে যেই কয়টা ক্লিনিক্যাল কন্ডিশন নিয়ে আমি আজকে আলোচনা করছি, প্রত্যেকটা ক্লিনিক্যাল কন্ডিশনে কি করতে পারে, একটা হলো মেলিগনেন্সি বা ক্যান্সারের সৃষ্টি করতে পারে। এটা কি ধরনের ক্যান্সার, এটা হলো কোলাঞ্জিওকার্সিনোমা। কোলাঞ্জিওকার্সিনোমা মানে মেলিগনেন্সি অফ দা বাইল ডাক্ট। ওকে, মেলিগনেন্সি অফ দা বাইল ডাক্ট। আর আমরা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কি কি ইনভেস্টিগেশন করব, আমি আগেই বলেছি, একটা কমন ইনভেস্টিগেশন হলো আল্ট্রাসোনোগ্রাফি, দেন আমরা এমআরসিপি। পরীক্ষায় আমরা এই জিনিসটা প্র্যাকটিস করার চেষ্টা করব। যদি আমরা ছোটবেলা থেকে এই জিনিসটা বলি তাহলে যেমন পরীক্ষায় যখন আমরা ইনভেস্টিগেশন লিখবো, আমরা আল্ট্রাসোনোগ্রাফি, এমআরসিপি এভাবে লাইন বাই লাইন লিখতে পারি। আবার যদি আমরা একদম পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টের মতো, অর্থাৎ আমরা ভালো স্টুডেন্টদের মতো যদি আল্ট্রাসোনোগ্রাফি লিখে যদি আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে কি পাই তা যদি লিখতে পারি তাহলে আমাদের জন্য অত্যন্ত ভালো হবে। অথবা স্যার পরীক্ষার অনেক সময় জিজ্ঞাসা করতে পারে, হ্যাঁ এই পেশেন্টের কোলিডোকাল সিস্টের একটা পেশেন্টের তুমি আল্ট্রাসোনোগ্রাফি করেছো, কি পাবা। হ্যাঁ, তখন আমরা বলতে পারবো যে স্যার এই পেশেন্টের আসলে আমরা এরকম পাবো, আমরা এরকম আমরা দেখবো যে একটা কনজেনিটাল ডাইলেটেশন বা একটা ম্যাসের মতো কিছু একটা জিনিস, সিস্টিক। ভিতরে আবার কি আছে, ফ্লুইড আছে। সিস্টিক মানে যেই ধরনের সোয়েলিং এর ভিতরে ফ্লুইড থাকে অথবা এয়ার থাকে, ফ্লুইড অর এয়ার, সেই ধরনের সোয়েলিং কে আমরা সিস্টিক সোয়েলিং বলে থাকি। আর এমআরসিপি তে কি পাবো, এমআরসিপি তে আমরা একই রকম, অর্থাৎ এই এই কিছু কিছু জায়গায় ডাইলেটেশন আমরা পাবো কমন বাইল ডাক্টের। টাইপ অনুযায়ী যেই টাইপের হবে সেই টাইপের আমরা ডায়াগনস্টিক আমরা করতে পারবো। দেন আমরা আসি এটা ট্রিটমেন্ট। এটা ট্রিটমেন্টের সম্পর্কে আমরা বলবো, আমি বলবো যে আগের মতো, যেমন আগে একটা ডিজিজে আমরা পড়েছিলাম কাসাই প্রসিডিউর, এখানে বলবো এটা ট্রিটমেন্টকে যদি আমরা এক কথায় বলি তাহলে আমরা বলবো এরকম: রিসেকশন এবং রো এন্ড ওয়াই রিকনস্ট্রাকশন। রিসেকশন এবং রো এন্ড ওয়াই রিকনস্ট্রাকশন আমি আমার পূর্বের ক্লাসগুলোতে অনেক সময় বলেছি, এই ধরনের কিছু মেডিকেল টার্ম যদি আমরা মনে রাখি তাহলে আমাদেরকে মনে হবে যে আমরা ভালোভাবে
এই বিষয়টা সম্পর্কে জানি এবং স্যাররা এই বিষয়টা সম্পর্কে যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে তখন স্যাররা খুশি হবে। যেমন কোলিডোকাল সিস্টের ট্রিটমেন্ট যখন আমাকে স্যার জিজ্ঞাসা করবে তখন আমি একটা শব্দ ব্যবহার করার চেষ্টা করব এইভাবে যে স্যার ট্রিটমেন্ট ইজ রিসেকশন অ্যান্ড রো এন্ড ওয়াই রিকনস্ট্রাকশন, অর্থাৎ রিসেকশন এবং রিকনস্ট্রাকশন। রো এন্ড ওয়াই বলতে যেটা আমি এই যে এখানে স্লাইডে যেটা আমি বুঝিয়েছিলাম সেটা হলো রো এন্ড ওয়াই, ঠিক একই রকম। হ্যাঁ, আর এখানে রিসেকশন মানে আমি রিমুভ করে ফেলবো, যতটুকু সম্ভব আমি পার্টটা রিমুভ করে ফেলবো। আমি আবার আসি এখানে। সো এটা ট্রিটমেন্ট কি, কোলিডোকাল সিস্টের ক্ষেত্রে আমরা পড়ছি হলো রিসেকশন এবং রো এন্ড ওয়াই রিকনস্ট্রাকশন। যদিও যারা পরীক্ষায় আরো ভালো করতে চান তাদের জন্য আমি বলবো যে টাইপ অনুযায়ী কিছু কিছু ডিফারেন্স থাকতে পারে। ওকে, যেমন এখানে আমার শুধু এক্সিশন করে দিলে হবে এই টাইপের ডায়াবেটিকুলামের ক্ষেত্রে, এখানে আমার আর কিছু লাগবে না। এখানে দেখা যাচ্ছে আমার এক্সিশন করে হেপাটিকোজেনিটোমি রো এন্ড ওয়াই এই প্রসিডিউরটার ক্ষেত্রে। সো পার্থক্য টাইপ অনুযায়ী কিছুটা পার্থক্য হতে পারে, তবে জেনারেলি আমি যখন বলবো যে ট্রিটমেন্ট তখন আমি এটা মনে রাখলে আমার জন্য যথেষ্ট, যে রিসেকশন এন্ড রো এন্ড ওয়াই রিকনস্ট্রাকশন। ওকে, থ্যাংক ইউ। তারপরে আসি আজকে আমার লাস্ট ডিজিজ, সেটা হলো প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, স্ক্লেরোজিং শব্দের টার্ম যদি আমরা ডিকশনারিতে দেখি তাহলে দেখবো স্ক্লেরোজিং মানে হলো কোনো কিছু বডির কোনো টিস্যু হার্ড হয়ে যাওয়া। বডির কোনো টিস্যু হার্ড হয়ে যাওয়াকে বলি আমরা স্ক্লেরোজিং। আর ফাইব্রোসিসের সঙ্গে একটা পার্থক্য হতে পারে। ফাইব্রোসিস হলো যেখানে কানেকটিভ টিস্যু যখন অনেক পরিমাণ জমা হয় তখন আমরা তাকে ফাইব্রোসিস বলি। সো আমরা দেখি হোয়াট ইজ প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস ইজ এ ইডিওপ্যাথিক, অর্থাৎ যার কজ আমরা জানি না। ওকে, কি ফাইব্রোজিং অর্থাৎ একই বলেছি যে ফাইব্রাস টিস্যু বাড়বে, একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন, অর্থাৎ এখান থেকে আমরা বুঝছি কোলাঞ্জাইটিস মানে একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন। স্ক্লেরোজিং মানে কি হচ্ছে, এখানে ফাইব্রোসিস হচ্ছে। বিলিয়ারিটি, এটাও কাকে এফেক্ট করে দেখেন, এফেক্ট বোথ ইন্ট্রা এবং এক্সট্রা হেপাটিক বিলিয়ারিটি, এটাও বোথ ইন্ট্রা এবং এক্সট্রা হেপাটিক বিলিয়ারিটিকে এফেক্ট করছে। হ্যাঁ, সো এই ধরনের একটা ক্লিনিক্যাল কন্ডিশন প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। এবং আমরা যখন কজ আসবো তখন আমরা দেখবো যে ইট ইজ আননোন অরিজিন, অর্থাৎ এটা আমরা কজ বলতে পারছি না, কিন্তু অনেক সময় এটা অ্যাসোসিয়েটেড উইথ হাইপার গামাগ্লোবিনুমিয়া অথবা ইলিভেটেড মার্কার, এর সঙ্গে এটার একটা রিলেশন আছে, কিন্তু আমরা এখনো কনফার্মলি বলতে পারছি না যে এটা কজটা কি। আচ্ছা, তারপর আসি এটার ক্লিনিক্যাল কন্ডিশন যদি আমরা বলি তাহলে ক্লিনিক্যাল কন্ডিশন একটা হলো যে এটা কোন বয়সের পেশেন্টদের ইফেক্ট করে, এটা 30 টু 60 এজের পেশেন্টদের ইফেক্ট করে। আর কমন সিমটম, যেমন এখানে সিমটম দিয়ে বলা আছে, সিমটমের মধ্যে কি আছে, অবস্ট্রাকটিভ জন্ডিস লাইক সিমটম, অর্থাৎ আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট অথবা পেইন, জন্ডিস, প্লুরাইটিস, ফিভার, ফ্যাটিগ, ওয়েট লস এগুলো আসবে। সো সাইনের ক্ষেত্রে যখন আমি যাব তখন আমি একই জিনিসগুলো পাবো, অর্থাৎ পেশেন্টকে আমি ইকটেরিক পাবো, জন্ডিস পাবো, পেশেন্টের প্লুরাইটিসের জন্য ইচিং এর সাইন পাবো তার বডির মধ্যে, ফিভারের জন্য ফিভার পাবো, পেশেন্টের ওয়েট লস অথবা ওয়েট কমে গেছে এরকম পাবো। তারপর আমরা এটার জন্য কি ইনভেস্টিগেশন করবো, এই ডিজিজের জন্য আমরা ইনভেস্টিগেশন একই রকম, আমরা কিছু ব্লাডের ইনভেস্টিগেশন করব, আমরা লিভার ফাংশন টেস্ট দেখবো। তারপরে আমরা যখন লিভার ফাংশন টেস্ট যখন দেখবো তখন আমাদের অ্যালকালাইন ফসফেট অর্থাৎ অবস্ট্রাকটিভ জন্ডিস টাইপের একটা ডিজিজ কন্ডিশন পাবো। তারপরে আমরা আর কি ইমেজিং এর মধ্যে আমরা আলট্রাসোনোগ্রাফি করব, এমআরসিপি করব, ইআরসিপি করব। হ্যাঁ, সো অথবা আমরা কি করতে পারি, লিভার বায়োপসি করতে পারি এটার কনফার্ম ডায়াগনোসিসের জন্য। সো আমরা ইনভেস্টিগেশনের মধ্যে এই জিনিসগুলো আমরা লিখবো। হ্যাঁ, আমরা যখন বেলিয়ান লাভ থেকে পড়বো তখন আমরা এগুলোকে আমরা মার্কার দিয়ে দাগিয়ে নিতে পারি যেখানে ইনভেস্টিগেশন কি কি। যেন ইনভেস্টিগেশনটা আমি এক ধরনের কালার করতে পারি, তারপর আমি এই ইনভেস্টিগেশনের নামগুলো আমি অন্য ধরনের কালার করতে পারি। কমন সিমটমটা আমি এক ধরনের কালার করতে পারি এবং আমি অন্যান্য যে এই জিনিসগুলো আমি অন্য ধরনের কালার করে দাগিয়ে রাখতে পারি, যাতে পরবর্তীতে পড়ার সময় আমি জিনিসটা একটা ছবির মতো আমার সামনে যেন জিনিসটা ভেসে ওঠে। তারপর ট্রিটমেন্টের মধ্যে কি আছে, এটারও দুটো ট্রিটমেন্ট, একটা হলো মেডিকেল ট্রিটমেন্ট, একটা হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে একই জিনিস, আমরা অ্যান্টিবায়োটিক দিব, ভিটামিন কে দিব, পেশেন্টকে ইমিউনোসাপ্রেটিভ ড্রাগ দিতে পারি, তারপর পেশেন্টের জ্বর থাকলে আমরা অ্যান্টিবায়োটিক দিব, আইভি ফ্লুইড দিব, যদি ছোট্ট একটা স্ট্রাকচার থাকে তখন। তারপরে সার্জিক্যাল ট্রিটমেন্ট কি, সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে যদি ছোট্ট একটা স্ট্রাকচার থাকে তাহলে আমরা কি করতে পারি, আমরা এই এন্ডোস্কোপি স্ট্যান্টিং করতে পারি, অথবা একটা অংশ যদি ইনভলভ থাকে তাহলে আমরা এটাকে রিসেকশন করতে পারি, আর যদি পুরো লিভার ট্রান্সপ্লান্ট প্রয়োজন হয় তাহলে আমরা লিভার ট্রান্সপ্লান্ট করতে পারি। সো এটাই হলো প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিসের ট্রিটমেন্ট। দুটো অংশে ভাগ করা, মেডিকেল ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে এখানে আমরা দেখছি 3টা 4টা 5টা অপশন আছে হয়তোবা। হ্যাঁ,
যার যেই পেশেন্টের জন্য, ইন্ডিভিজুয়াল পেশেন্টের জন্য যেই ধরনের ট্রিটমেন্টটা প্রয়োজন সেটা আমরা করব। কিন্তু আমরা এখনকার সময়ের জন্য আমরা এটা শুধু নামগুলো লিখে আসতে পারলে আমাদের জন্য যথেষ্ট। সো আজকে এই পর্যন্ত আমি কয়েকটা কঠিন ডিজিজ নিয়ে আলোচনা করেছি। আমরা জাস্ট এই চ্যাপ্টারটা বোঝার জন্য, এই চ্যাপ্টারটা পড়ার জন্য নেক্সট ডেতে আমি গল স্টোন ডিজিজ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ওকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ গল স্টোন ডিজিজ। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, গুড নাইট, গুড বাই।